দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমনি মাসুদ না, বিডি ফার্স্ট 24 এ আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। দর্শক আমরা এমন একটি প্লেসে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে রাজশাহী মহানগরীর অত্যন্ত ব্যস্ত একটি জায়গা, সেটা হচ্ছে লক্ষ্মীপুর মোড়। এই লক্ষ্মীপুর মোড়ে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি এক সময় ছিল একটি যাত্রী ছাউনি, এবং এই সেই যাত্রী ছাউনিটি তৎকালীন বা সাবেক সরকারের কিছু লোকজন এটা দখল করে নিয়েছিল, এবং এটা দখল করার পরবর্তীতে 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা এবং বিপ্লবী জনতা এটা তাদের দখলে নেয়, এবং সেটি তাদের দোকানপাট যাদের ছিল সেটা ভেঙে গুড়িয়ে দেয়, এবং তারপরে এটি ভাগাড়ে পরিণত হয়। এবং ভাগাড়ে পরিণত হওয়ার পরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং এটাকে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে রূপ দিয়েছে। এই জাতীয় সংসদে কারা রূপ দিল এবং তাদের উদ্দেশ্যই বাকি, সেটা আমরা চলুন তাদের কাছ থেকে জেনে নিব। দর্শক, আমি যার তাদের কথা বলছিলাম যে এই যে পরিত্যক্ত জাতীয় ছাউনিকে যে অরিজিনালি জাতীয় সংসদে রূপ দিয়েছে, তিনি হচ্ছেন এই শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। চলুন তার সম্পর্কে আমার থেকে আমরা জেনে নিব। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি ভালো আছেন? তাই তো, আলহামদুলিল্লাহ। তো আসলে আপনি শুনেছেন যে আমরা কি বলছিলাম। তো এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যে এই তো এটি একটি পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছিল যাত্রী ছাউনি থেকে বা দোকানপাট থেকে। তো এখন এই যে আপনারা কোন উদ্দেশ্যে বা কেনই বা এত সুন্দর একটি রূপ দিলেন? আমি যখন দেখলাম যে 5 তারিখের পরে এখানে প্রথমে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, 5 তারিখের পরে যখন আওয়ামী লীগ সরকারের ব্যবসা প্রতিষ্ঠানটা উচ্ছেদ করা হয়, তো আসলে এটা তো সরকারি জাতীয় ছাউনি ছিল। এখানে আওয়ামী লীগের কিছু লোকজন তারা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছিল। আমরা মনে করলাম যে এখানে জাতীয় ছাউনিটা আবার পুনরায় চালু করবো, কারণ এখানে লক্ষ্মীপুর একটা ব্যবসা কেন্দ্রিক এলাকা। এখানে বিভিন্ন রুগীর লোক, পথচারী, অসহায় ব্যক্তি এখানে অনেক সময় বসে আরাম করে, এবং এখানে একটা নিরাপত্তা বোধ করে, যেহেতু পাশে যে আপনার পুলিশ বক্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বসার পরিবেশ ছিল না। তো মানবতার ফেরিয়ালা সমাজ কল্যাণ সংস্থার আমি সেক্রেটারি। তো আমরা প্রথমে দেখলি যে এটা জাতীয় শ্রেণীতে রূপ দিব। তারপরে জাতীয় শ্রেণীটা সম্পূর্ণ আমরা সংশোধন করে, মানে জাতীয় শ্রেণীটা রূপ দেওয়ার পরে আমরা পুনরায় ভাবি যে এখানে আর কি করা যায়। আসলে দেখলাম যে লক্ষ্মীপুরের আশপাশে বহু রুগীর লোক, বিপদজনক ব্যক্তি বা দূর দূরান্তের ডাক্তার দেখে যাচ্ছে মুসাফির, ওনারা খেয়ে খাওয়ার সমস্যা হয়। তাছাড়া ফকির মিসকিন যারা সারাদিন ভিক্ষা করার পরে রাতের বেলা তাদের খাওয়ার জায়গা নাই বা রান্নার জায়গা নাই, তো তাদের কথা চিন্তা করে মনে করলাম যে তাদের একটা খাওয়ার ব্যবস্থা করা দরকার। সে উদ্দেশ্যে আমি লক্ষ্মীপুরের মানে গরিব মিসকিন ফকিরদের খাওয়ার নিশ্চিতের লক্ষ্যে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে লক্ষ্মীপুরের বাজার এলাকার রাতের খাবার আমি নিশ্চিত করতে চাচ্ছি, যে তারা যেন খাওয়া দাওয়ার কোনো সমস্যা নয়। সেক্ষেত্রে আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত প্রতিদিন এখানে আমি খাবার দিয়ে থাকি। এখানে 7:30 থেকে সব লোকজন হাজির হয়, যারা ক্ষুধার্ত, পথচারী বা এতিম বা গরিব মিসকিন ফকির মুসাফির। তো তারা যখন বসে আমি তাদেরকে মানে পরিতৃপ্তি ভাবে আমার সাধ্য অনুযায়ী যেটা সম্ভব সেটা আমি খাওয়াতে চেষ্টা করি। এই যে আপনি খাওয়ার ব্যবস্থা করলেন, এটা একটা বড় ফান্ডিং এর বিষয়। তো এই যে ফান্ডিংটা কি মানবতা সংস্থা নিজে বহন করে? মানবতা ফেরিয়াল্লাহ সমাজ কল্যাণ সংস্থা শুধু লক্ষ্মীপুরে নয়, এটা বানেশ্বরে আমাদের একটা মাদ্রাসা আছে মারিয়াতে, প্লাস একটা এতিমখানা মাদ্রাসা, আর তাছাড়া বৃদ্ধ আশ্রম আছে, তাছাড়া আমার দাতব্য চিকিৎসালয় আছে। আমরা মূলত কিছুদিন আগে লক্ষ্মীপুরে টিভি রোডের ওখানে আমাদের মেন কার্যালয়, ওখানে আমরা হচ্ছে যে কম্বল বিতরণ করলাম। আমরা রাজশাহীর বিভিন্ন জেলা, মানে বিভিন্ন উপজেলায় কাজ করছি, লক্ষ্মীপুর সহ রাজশাহীর বিভিন্ন জায়গাতে আমরা মানে কাজ করছি বিভিন্ন বিষয়ের উপরে। আমি বলছিলাম যে কাজ করতেন আলহামদুলিল্লাহ। তো যে এই যে একটা আর্থিক যে এত বড় আর্থিক মানবতা ফেরিয়াল্লাহ সমাজ কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে এখানে কিছু ডাক্তার প্লাস আমিও ব্যক্তিগতভাবে কিছু দাতা গোষ্ঠী আছে, তারা আমাকে নিশ্চিতভাবে হেল্প করছে, এবং আমি আশাবাদী যে প্রোগ্রামটা যদি আমি আরো দীর্ঘদিন ভাগে ভালো মতো চালাতে পারি তো আমার সফলতা আর কি। আচ্ছা, তো যদি কেউ মনে করে যে আপনাদের এই যে এই ফাউন্ডেশনটাকে কেউ মানে ফান্ড দিবে, তো তারা সেক্ষেত্রে কি করতে? সেক্ষেত্রে ফান্ড দেওয়ার টাকা, ডাইরেক্ট টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যে আমি একটা দিন খাওয়াবো, সেই ক্ষেত্রে তারা একটা দিনে বাজার করে দিবে, আমার রান্নার লোক আছে, তারা রেঁধে বেড়ে তাদের সামনে খাওয়াই দেবো। বাট এটাই, আমরা টাকা নিবো না, আমরা বাজারের ব্যবস্থা করবো, আমরা খাবো। আর এখানে আমরা দেখছি যে অনেক কিছু আছে, লাইব্রেরি ব্যবস্থা আছে। এখানে মানুষকে এখানে এসে বই পড়ে জাতিসংঘ যারা বসে, দেখা যাচ্ছে যে আপনার অনেক লক্ষ্মীপুরে অনেক রুগীর লোক এসে অনেক সময় ধরে রুগীর টেস্টের জন্য ওয়েট করে। আবার দেখা যাচ্ছে তারা সময় কাটানোর জন্য কোনো জায়গা পায় না, লক্ষ্মীপুর বসার কোনো পরিবেশ নেই। সেক্ষেত্রে আমরা বিকেল বেলা এখানে বই পড়ে, আমরা ফ্রি বই দিই, পাবলিক লাইব্রেরি আছে, বই পড়ে আবার আবার রাতের বেলা আমরা বই নিয়ে চলে যাই। তো ওরা বই থেকে বই পড়ে, ইসলামিক বই পড়ে সময় মানে কাটায়। আমি চাই যে আসলে ফেসবুক নেটের মধ্যে জীবনযাপনটা চেষ্টা না করে এরা বইয়ের মধ্যে আসলে মানুষ শিখুক, জানুক, বুঝুক, এটা আমাদের ইচ্ছা আর কি। আচ্ছা, তো ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে মানবতার আসলে অরিজিনাল একজন ফেরিওয়ালা,
তিনি হচ্ছেন খায়রুল সাহেব। তিনি লক্ষ্মীপুরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি তার মুখ থেকে আপনারা শুনলেন যে এই যাত্রী ছাউনি দিয়ে শুধু মানুষের বসে থাকবে এরকম না, সে বয়ে পড়তে পারবে এবং রাতের বেলায় তিনি তার নিজ উদ্যোগে মানবতার ফেরিওয়ালার মাধ্যমে তিনি এই লক্ষ্মীপুরে যারা এতিম দুস্থ বা মুসাফির তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন 7টা থেকে রাত 9:30 রাত 9:30 পর্যন্ত। এবং তিনি আরো বলেছেন যদি আপনারা কেউ তাদের খাওয়াতে চান, তিনি কোনো আর্থিক কোনো অনুদান দিবেন না, আপনারা তার সাথে যোগাযোগ করে তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখনই যে কার্যক্রমটা শুরু হয়েছে, এখনই আমাদের কিছু মুসাফির ভাই চলে এসেছে আমাদের সামনে, যে মুসাফির ভাইদের অতিথি হিসেবে আপ্যায়ন করা হবে 7:30-এর পরে। ঠিক আছে প্রিয় দর্শক, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।